এটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর আমার সঙ্গে রয়েছে স্বস্তিকা দি, দা স্বস্তিকা মুখোপাধ্যায়, থ্যাংক ইউ। বিউটিফুল। থ্যাংক ইউ। আর ইটিভি ভারতের সকল দর্শককে জানাই শুভ নববর্ষ। বাংলা 1432 আপনাদের ভালো কাটুক। সবাই ভালো থাকুন বাড়িতে, বাবা মা সন্তান সবাইকে নিয়ে। একদম। তো স্বস্তিকা দি, মানে নববর্ষটা শুরু হলো কি দিয়ে? ছবির প্রচার দিয়ে। পয়লা বৈশাখের দিন নতুন শাড়ি টাড়ি পরে আমি আমার নতুন ছবি দুর্গাপুর জাংশন 25শে এপ্রিল মুক্তি পাচ্ছে, সেটার প্রচার করছিলাম। তোমাদের সঙ্গেই দেখা হয়েছে সারাদিন। সো ইট ওয়াজ আ ওয়ার্কিং ফার্স্ট ডে অফ দ্য নিউ ইয়ার। আর আমার মা খালি বলতেন যে বছরের প্রথম দিন যেভাবে কাটে বাকি বছরটাও সেভাবেই কাটে। আমার কাজ করে কেটেছে, আই ওয়াজ ভেরি হ্যাপি। একদম। তো আজকে আমি প্রশ্ন করব নাকি তুমি? মানে যদিও আমিও সাংবাদিক, আর এই ছবিতে কেন কথাটা বলছি, এই ছবিতে কিন্তু স্বস্তিকা দি সাংবাদিকের ভূমিকায় মানে একদম কি জাঁকাবুকো সাংবাদিক, যেরকম স্পষ্টবাদী স্বস্তিকা সেরকম সাংবাদিক। হ্যাঁ, সেরকম আমার মতো। চরিত্রটা অনেকটা আমার মতো। সেজন্য অনেক ডায়ালগই হয়তো আমি আমার মতো করে বলতে পেরেছি। এটা একটা ভালো ব্যাপার কিন্তু। তাহলে কি ডায়লগ বলার ক্ষেত্রে অনেকটা বেশি স্বাধীনতা দিয়েছে অরিন্দম দা, নাকি স্ক্রিপ্টেড টোটালটা? না, স্ক্রিপ্টের ওপরও আসলে আমাদের অনেক কাজ করতে হয়েছিল। কারণ অনেক সময় অনেক সিন করতে গিয়ে মনে হচ্ছিল যে আম মানে সিনটা ঠিক দানা বাঁধছে না বা স্ক্রিপ্টে কিছু একটা কমতি আছে। সেজন্য এই ছবিটা ডেফিনিটলি অরিন্দম ভট্টাচার্য ওনার নাম যাবে অ্যাজ আ ডিরেক্টর। বাট আমার মনে হয় যে এই ছবিটা সত্যিকারেই একটা টিম ওয়ার্ক। আমাদের ডিওপি প্রসেনজিৎ চৌধুরী, আমাদের চিফ এডি রাই, আমার খুড়তুতো বোন, এদের অনেক অবদান আছে। আমাদের কস্টিউম ডিজাইনার সুলগ্না এবং বিক্রম এবং আমরা অনেক সময় অনেক সিন হয়তো সেটে বসে রিরাইট করেছি বা ক্লাইম্যাক্সটা নতুন করে একটু ডিজাইন করা হয়েছে। তো এই ছবিটায় অনেকের অনেক ভূমিকা আছে, পরিচালক ছাড়াও। আফটার অল একটা তো টিম ওয়ার্ক একেবারে। তো স্বস্তিকা দি, এই যে চরিত্রটা, এটাকে তুমি ভাঙা গড়ার ক্ষেত্রে, যদিও মানে এতদিনকার তোমার জার্নি, এতদিনকার কাজ, তাতে করে খুব যে প্র্যাকটিসের দরকার হয় তা নয়, তবু প্রত্যেকটা চরিত্রই তো নতুন এবং স্পেশাল থাকে তোমাদের কাছে। তো এই চরিত্রটার ক্ষেত্রে তুমি নিজে কিভাবে, কি মানে নিজের সঙ্গে নিজের প্রিপারেশন কিছু কি ছিল? আমি না আসলে খুব একটা যে হোমওয়ার্ক করি বা আমার ওইটা স্কুল নয় আর কি। আমি খুব প্রেপারেশন নিয়ে প্রচুর ওয়ার্কশপ করে, প্রচুর হোমওয়ার্ক করে, রেফারেন্সিং করে, অনেকের অনেক কাজ টাজ দেখে আমি ওই পদ্ধতিটা আমার নয়। আমি খুবই ইন্টুইটিভ অ্যাক্টর। তো আমি ব্যক্তিগতভাবে খুব ইম্পালসিভ অ্যান্ড ভেরি ইমোশনালি ড্রিভেন। সো ওটা কোথাও গিয়ে প্রফেশনালি আমায় অনেক সাহায্য করে, ব্যক্তিগতভাবে একদমই সাহায্য করে না। ওটা খুবই বাঁশ। বাট কাজের জায়গায় ওটা আমাকে অনেক হেল্প করে। এবং আমি সারা জীবন যত সাংবাদিকদের দেখেছি বা আমার কাছ থেকে, বাবার কাছ থেকে সেই সময়ে যেসব সাংবাদিকের গল্প শুনেছি, যারা বলিষ্ঠ দৃঢ় মনোভাবের এবং এই ওপরতলা থেকে পাঠানো চাপকে তুড়ি মেরে উড়িয়ে যারা হয়তো তাদের যে ইনভেস্টিগেশন, তাদের যে খোঁজ তারা চালিয়ে যেতে পেরেছে, তারা যে কপিটা বানাতে চায় সেটা বানাতে পেরেছে। যদি চাকরির আওতায় না করতে পারে তাহলে ব্যক্তিগতভাবে করেছে। সো সারা জীবন এরকম মানুষ যাদের দেখেছি তারাই আমার কাছে এক একটা খুবই জীবন্ত রেফারেন্স। তো সেইগুলো মাথায় ছিল। এবং আমি যেরকমভাবে মানুষদের জবাব দিতে চাই সেটার একটা জায়গা পেয়েছিলাম বলে আমি আমার নিজের ভেতরে যে অ্যাংস্টটা আছে, যেটা আমি হয়তো অনেক সময় বলতে পারি না আমরা অনেক জায়গায়, সেটা একটা বলার রাস্তা পেয়েছি বলে একদম জাস্ট ঢেলে দিয়েছি ওখানে। এই মুহূর্তে যা চলছে আমাদের চারপাশে, যা যা চলছে সবকিছু নিয়ে স্বস্তিকা দি চুপ কেন? চুপ নই তো, আমি তো কথা বলছি। এই তো ঠাকুর পুকুর নিয়ে এত কথা বললাম। এবার প্রত্যেক দিনই যদি কিছু না কিছু একটা হতে থাকে, প্রত্যেক দিনই সেটা নিয়ে মন্তব্য করতে গেলে আমাকে তো বিষয়টা বিশদভাবে জানতে হবে। এবার আমি আজকে যে এই ছবির প্রচারে এসছি, আমি কটার সময় বাড়ি থেকে বেরিয়েছি বলো তো? এবং এখন কটা বাজে তুমি দেখো, তুমি তো ওয়েট করছিলে কতক্ষণ ধরে। আমি বাড়ি থেকে
বেরিয়েছি সকাল 10টায়। হ্যাঁ, এবং তোমার পরে আমার আরো অন্যান্যদের সাথে কথা বলতে হবে। তো তারপরে বাড়ি ফিরে আজকে আবার কোথায় কি ঘটলো সেটা নিয়ে বিশদে জেনে, এবং কোনো বেফাস কথা বলা যাবে না। আমি কি লিখছি তার প্রত্যেকটা শব্দ আমাকে ঠিক বিবেচনা করে লিখতে হবে। একটা এদিক ওদিক কথা হলে আবার সেটা নিয়ে লোকে রেড়ে করে মানে খাড়া নিয়ে তাড়া করবে। এত মানে প্রতিবাদী কথা তোমার আমরা মানে শুনতে পাই, প্রতিবাদী নয়, প্রতিবাদী এবং স্পষ্ট স্পষ্ট কথাবার্তা। সবার বলার তো সাহস থাকে না, বুকের পাটা থাকে না। তো অনেক সমালোচনারও কিন্তু শিকার হও, অনেক রকমের কমেন্ট আমরা নিজেরাই পড়তে থাকি, দেখতে থাকি, খবরও পড়ি, লিখেও ফেলি কত কিছু। এগুলোকে কিভাবে নাও? কখনো কি মনের করে, কখনো কি মনের ভেতরে কিছু চলে যে কেন হচ্ছে, নাকি দূর? বিরক্তি লাগে একটু হয়তো। যেরকম ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। কিছুদিন আগে কেসিসিতে একটা ইভেন্ট হয়েছিল, হেরোদের নিয়ে ওরা একটা অনুষ্ঠান হয়েছিল কেসিসিতে, এবং সেখানে আমি আর অনির্বাণ চিঠি পড়তে গেছিলাম। প্রেমে হেরে যাওয়া মানুষদের চিঠি, ভালোবেসে হেরে যাওয়া মানুষের চিঠি, ছেলেকে লেখা বাবার চিঠি, বাবাকে লেখা ছেলের চিঠি, পরিচালককে লেখা নায়িকার চিঠি, এরকম অনেক চিঠি আমি কিছু পড়েছি আর অনির্বাণ কিছু পড়েছে। আমি একটা চিঠি ওখানে, যেটা আমার শেষ চিঠি ছিল, সেটা লেডি রানুর রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা একটা চিঠি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে ভানু দাদা বলে সম্বোধন করে লেডি রানু অনেক বড়, প্রায় একটা 4 পাতা সমান চিঠি, যেখানে উনি লিখেছেন যে আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমি এটাই মনে করি যে আমরা বিবাহিত, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না, আমি তোমারই হয়ে থাকতে চাই। আমি তারপরে আমি খুবই একটা ভালো লাগা, একটা খুব ভালো মন, একটা খুব ভালো সন্ধে কাটালাম। আমি সেখানে ফ্রিডা কালোর চিঠি পড়েছি, আমি সিমন ডি বুভোর চিঠি পড়েছি, আমি অমৃতা প্রীতমের চিঠি পড়েছি। একটা খুবই ভালো লাগা, একটা অন্যরকম মনটা একটা অন্যরকম হয়ে ছিল, অনেক রকম উপলব্ধি হলো। চিঠিগুলো আমি আগেও পড়েছি, তখন অবভিয়াসলি অনেক বেশি ইমোশন দিয়ে পড়লাম, মানুষের সামনে পড়ছিলাম বলে, এবং খুবই একটা ভালো লাগা নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এসে ফোনটা অন করেই দেখলাম যে একটা লিডিং নিউজ পেপার একটা নিউজ করেছে এটা নিয়ে, আমার আর অনির্বাণের ছবি দিয়ে, এবং তার হেডলাইনে লেখা আছে আমি মনে করি আমাদের বিয়ে হয়ে গেছে, নাকি আমি তোমাকেই বিয়ে করতে চাই, এরকম একটা কিছু। এবার এই চিঠিটা, এই কথাটা তো আমার কথা নয়, যাকে বলা হয়েছে তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু মানুষে কিন্তু আর্টিকেলটা পড়লোই না, ক্লিক বেটের জন্য আমার আর অনির্বাণকে দিয়ে, যেহেতু আমরা একসঙ্গে কাজ করেছি, যেখানে এত কাজটার এত নাম হয়েছে, এবং আমরা দুজনেই হয়তো খুব ওপিনিয়নেটেড, আমরা হয়তো অনেক অনেক বিষয় নিয়ে অনেক মন্তব্য রাখি, আমাদেরকে দেখলে মনে হয় আমরা প্রেম করতে পারি। প্রথম কথা তো হচ্ছে এইটা। যাদের নিয়ে এই ধরনের রিউমার ওঠে বা ওঠানো হয়, প্রথমে তো দেখতে হবে যে এই ছেলেটা আর এই মেয়েটাকে আমরা প্রেম টাইপের জিনিসে বেচতে পারবো কিনা। মৈনাক ভৌমিকের সঙ্গে আমার যা গভীর সম্পর্ক ছিল, সেরকম সম্পর্ক হয়তো আমার কোনো প্রেমিকের সাথেই কোনোদিনও হয়নি। এতটাই গভীর সম্পর্ক ছিল যে আমি হয়তো কোনো সময় যখন খুব তাড়ার মধ্যে শুটিংয়ে জামা কাপড় চেঞ্জ করেছি, মৈনাক হয়তো ঘর থেকেও বেরোয়নি। বন্ধুত্বটা এমনই জায়গায় যেখানে জেন্ডারটা ম্যাটার করতো না। আমাকে আর ওকে নিয়ে তো কোনোদিনও কোনো গল্প, কোনো রিউমার, কোনো কিছু তো হলো না, কারণ মৈনাক আর আমাকে একসঙ্গে প্লেস করলে আমাদের দুজনকে বেচা যাবে না, দেখে মনে হবে না এটা ঠিক বিশ্বাসযোগ্য হলো না বিষয়টা। কিন্তু অনির্বাণ আর আমাকে রাখলে তো মনে হবে যে ভাই এরা প্রেম করতে পারে, হ্যাঁ এরা বিয়ে করতে পারে, এরা কিছুটা করতে পারে একসঙ্গে, ইউ ক্যান সেল আস অ্যাজ আ কাপল। ওরা ওপরে ট্যাগলাইনটা ওটাই দিয়েছে যে আমি তোমারই কি, আমি তোমাকেই, আমাদের তো বিয়ে হয়ে গেছে। এবার আর্টিকেলটা না পড়েই আমি কয়েকটা কমেন্ট দেখলাম, অবভিয়াসলি লোকেরা ওখানে গিয়ে অনির্বাণকে কটু কথা বলছে, আমার চরিত্র নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে, এই তো ওর ঘর ভাঙবে, এইসব লেখা শুরু হয়ে গেছে। কিন্তু চিঠিটা লেখা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো বিরক্ত হলাম আমি যে পিআর দেখছিল তাকে পাঠালাম, দিয়ে বললাম যে ভাই মানে এই কথাটা তো আমিও বলিনি, কারণ
ওইরকম একটা চিঠি আমি কোনোদিনও কাউকে লিখতেই পারবো না। সো আমি দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরকেও মানুষ ছাড়ছে না, ওটা পড়ার ধৈর্য নেই। এবং আজকেই আমি এখানে আসার সময় সকালবেলা গাড়িতে আসতে আসতে একটু ফেসবুক ঘাঁটছিলাম, দেখলাম উত্তম কুমার আর সুপ্রিয়া দেবীর একটা ছবি দিয়ে একজন কেউ একটা নিউজ করেছে যে উত্তম কুমার নাকি মাঝরাত্রির বেলা ফোন করে সুপ্রিয়া দেবীকে কি বলেছিলেন এবং তাতে সুপ্রিয়া দেবী কি বলেছিল। আমার কথা হচ্ছে ওই দুজন মানুষই আমাদের মধ্যে নেই, এরা লেজেন্ডও না, এরা লেজেন্ডের ওপরে আছে। তার নিচে গিয়ে কি কুৎসিত মন্তব্য মানুষে করেছে। আমার কথা হচ্ছে ভাই, উত্তম কুমারকে যারা ছাড়ে না তারা আমাকে কেন ছাড়বে? আমি কেউ নই, আই এম আ ডাস্ট পার্টিকল অ্যাজ ফার এজ উত্তম কুমার ইজ কনসার্ন। তো যারা উত্তম কুমারকে নিয়ে কথা বলতে থামছে না, যারা সুপ্রিয়া দেবীকে নিয়ে কথা বলতে থামছে না, এবং এটাও দেখছে না যে এই খবরটার মধ্যে অ্যাকচুয়ালি সততা কতটা আছে, কে শুনেছিল ওই ফোন কলটা, তার কোনো প্রমাণ আছে, তার কোনো রেকর্ডিং আছে? আমার যদি এখন ইচ্ছে হয় আমি কালকে সকালে উঠে বলবো যে ট্রাম্প আমাকে মাঝরাত্রির বেলা ফোন করে বলেছে হানি আর ইউ অ্যাওয়েক দেন আই মাইট কাম, তাহলে এটা নিয়ে লোকে বলবে যে ওই তো তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প আসছে স্বস্তিকার বাড়িতে মাঝরাত্রির বেলা। কাকে কান নিয়ে চলে গেছে, আগে তো দেখবো কানটা আছে কিনা, তারপরে তো আমি কাকের পেছনে দৌড়বো। আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সারাক্ষণ আমরা কাকের পেছনেই দৌড়াই, আমরা নিজেদের কানে আমরা হাতটা দিতেই ভুলে গেছি। তো রবীন্দ্রনাথকে নিয়ে লোকে ছাড়ে না, উত্তম কুমারকে নিয়ে লোকে ছাড়ে না, মা দুর্গাকে নিয়েও লোকে ছাড়ে না, সেখানে আমাকে নিয়ে কেন কেউ ছাড়বে বলো? সো আই হ্যাভ জাস্ট বিকাম ভেরি, কি বলবো, আমি জেন মোডে থাকি। আমাকে মানে এরকম ভাবে আসে, আমার এখানে বাইরে একটা এরকম আছে গুহা, ওখান থেকে এরকম পেছনে চলে যায়, বিকজ এগুলো নিয়ে অ্যাফেক্টেড হলে তুমি বাঁচতে পারবে না। আমি মা দুর্গাকে নিয়ে একটা ছবি পোস্ট করেছিলাম মহালয়ার দিন আগের বছর বা কোনো এক সময়, যেখানে ওই মাটি লেপা কাঠামোতে, সেখানেও গিয়ে লোকেরা মা দুর্গার বুক নিয়ে মন্তব্য করেছে। আমি ভাবলাম ভাই কর মানে মা দুর্গার বুক যদি মানুষে না ছাড়ে, আমারটা ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না। সো আই হ্যাভ জাস্ট গিভেন আপ অন দিস। তোমাকে আমার সবার আগে যেটা প্রশ্ন, শেষ ট্রেন চড়া কবে? এই তো আগের বছর পুরী গেলাম। আচ্ছা, পুরী গেলাম না, সরি, আগের বছর দোলে আমরা বৃন্দাবন গেলাম, তো ট্রেনে গেছিলাম। বড় একটা বন্ধুদের গ্রুপ ছিল, সবাই একসঙ্গে গেছিলাম। তার আগের বছর পুরী গেছিলাম ট্রেনে, ইমন টিমন আমরা সবাই একসাথে। হ্যাঁ, আমি চান্স পেলেই ট্রেনে উঠি। তুমি একটা ট্রেনের গল্প আমাকে বলেছিলে যে পুজোর সময় চলে আসা, শুটিং ফেলে, ওটা আমার এখনো মনে আছে, লিখেওছি। আমি শুটিংও গেছি অনেক সময়, আমি আর ঋত্বিক ট্রেনে করে নর্থ বেঙ্গল গেছিলাম। আমার মনে হয় নর্থ বেঙ্গলে শুটিং হলে ট্রেনেই যাবো। ইনফ্যাক্ট আমার আর শিলাজিতের একটা ছবি করার কথা ছিল, যেটা হয়নি। তখন আমরা ঠিকই করেছিলাম যে ট্রেনে করে যাবো, তাহলে প্রচুর আড্ডা মারা যাবে। এই স্টোরিটা তোমার কিরকম লেগেছে শুরু থেকে, মানে কি কারণে স্টোরিটাতে হ্যাঁ করা? ক্রাইম থ্রিলার আমার খুবই পছন্দের একটা সাবজেক্ট, ব্যক্তিগতভাবে আমি খুবই দেখতে ভালোবাসি, এবং মানুষও দেখতে ভালোবাসছে অনেকটা সময় ধরেই। ক্রাইম থ্রিলার ইজ রিয়েলি ডুইং ওয়েল। ওষুধ, ফার্মা কোম্পানি, এই বিষয়গুলো নিয়ে যে ক্রাইম হয় সেটা নিয়ে আমার মনে হয় না ইদানিংকালে বা লাস্ট 10 বছর, হ্যাঁ, হিন্দিতেও খুব একটা হয়েছে কিনা জানি না, বাংলায় তো ডেফিনেটলি হয়নি। একটা নতুন ধরনের গল্প, এবং আমি এখানে যে চরিত্রটায় অভিনয় করলাম শেষ অবধি, আমার প্রথমে পুলিশ করার কথা ছিল, তারপরে আমি সাংবাদিক করলাম, বিক্রম পুলিশ করলো, এবং শেষমেশ এই চরিত্রটা যেরকম দাঁড়ালো আমি এমনটা আগে করিনি। তো মানুষ একটা অন্য কিছু দেখবে, নতুন নতুন একটা স্বস্তিকা মুখার্জিকে দেখবে, নতুন একটা চরিত্র দেখবে। এবং আরও একটা কথা যে এই ছবিটাতে আমার কোনো সন্তান নেই। মা নও, এটা আমি প্রশ্নটা করতাম, এখানে কিন্তু মা নয় স্বস্তিকা দি। সো ইট ওয়াজ আ ওয়েলকাম ব্রেক ফর মি, কারণ আমি পরপর এতগুলো মায়ের চরিত্র করেছি এবং সেটা নিয়ে আমার কোনো রিগ্রেট নেই, আমার কোনো অসুবিধা নেই। আমি দারুণ দারুণ মায়ের চরিত্র সেগুলো, এবং সবকটা একটার থেকে আলাদা, এবং আমি আমার অভিনয় বা আমার পারফরমেন্স দেখাবার প্রচুর স্কোপ পেয়েছি, প্রচুর অপরচুনিটি পেয়েছি। কিন্তু তাও অনেকগুলো মায়ের চরিত্র, বিভিন্ন রকম মা কিন্তু হয়ে গেছিলো পরপর,
আমার মনে হচ্ছিল যে আমার এমন কিছু একটা করা উচিত যেটা একটু অন্যরকম। সেখানে আমার সন্তানের ক্রাইসিস নেই না, আমার সন্তানই নেই। সো আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। একদম শেষ দিকে যাবো, কেন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো হিন্দি ছবিতে বা হিন্দি সিরিজে কি আবার কোনো কথা হয়েছে এর মধ্যে? আমি একটা ছবি করলাম এই ডিসেম্বর থেকে, এই জাস্ট দোলের দিন শেষ হয়েছে। নেটফ্লিক্সের একটা ছবিতে কাজ করলাম। এই সবে সিনেমা শেষ হয়েছে, দাঁড়াও সময় লাগবে। আর বম্বে তো আমাদের মতন ফ্যাক্টরি আউটলেট নয়, মানে আমরা তো ফ্যাক্টরির মতন সিনেমা বানাই, প্রত্যেক মাসেই শুটিং করছি, 2 মাস পরেই রিলিজ হচ্ছে। তো বম্বে তো ওরমভাবে কাজ করে না, ওরা ওদের প্রি প্রোডাকশনে 2 বছর সময় যাবে, শুটিং করবে, তারপরে পোস্ট প্রোডাকশনে আরও অনেকটা সময় যায়। ওরা খুব যত্ন নিয়ে করে, সেটা ওরা অ্যাফোর্ডও করতে পারে। আমরা 2 বছর ধরে একটা ছবি করলে তো এমনি না খেতে পেয়ে মরে যাবো। সো ওটা একটু সময় লাগবে, বাট একটা অন্যরকম ভালো কাজ হয়েছে, আমাকে মানুষ একদমই অন্যরকমভাবে পাবে। আমার অ্যাটলিস্ট লুকটা যেরকম হয়েছে ওই ছবিতে, সেটা আমি নিজেই নিজেকে চিনতে পারতাম না। আমরা তো এটা আমি নই, মানে মেকআপটা তুললে আমি হয়ে যাবো। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট ফিল্ম। একদম, আমরাও অপেক্ষায় থাকবো যে দুর্গাপুর জাংশনে স্বস্তিকা দিকে কিরকম লাগছে। 25শে এপ্রিল রিলিজ করছে, এইটুকু গ্যারেন্টি দিতে পারি যে আমাকে এরমভাবে আপনারা আগে পাননি যেভাবে পাবেন এই ছবিতে। এবং আমি বারবার সবাইকেই একই কথা বলছি যে হলে গিয়ে ছবিটা দেখবেন, কারণ ওটিটিতে কবে আসবে তার কোনো স্থিরতা নেই, নাও আসতে পারে। সো প্লিজ ডোন্ট মিস ইট অ্যান্ড ওয়াচ ইট ইন দ্য থিয়েটার্স। আমি, বিক্রম, একাভলি, আরও অনেক শিল্পীরা কাজ করেছি। এটুকুই বলার। আর ভালো লাগলে আমাদের জানাবেন, খারাপ লাগলে তো এমনিও আপনারা জানান, সো ওটা আলাদা করে বলার কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভীষণ ভালো থেকো। আর সবশেষে বলবো, খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।